হ্যালো ক্লাস, আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, সো কথা শোনা যায়? জি স্যার। ওকে, আজকে আমরা যেটা গতদিন আমরা পড়েছিলাম যে একটা লার্জ ক্যাপাসিটেন্স ড্রাইভ করব কিভাবে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরেকটা বড় মানে আমাদের এই প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে যে ইন্টারকানেক্টেড ডিস্টেন্স অনেক যদি বড় হয়ে যায় একটা সাবসিস্টেম থেকে একটা সাবসিস্টেমের মধ্যে, যেটা কারণে আমরা গ্লোবাল ইন্টারকানেক্ট বলি, তখন ওইটার রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স অনেক বেশি হয়ে যায়। যেটা আমি গতদিন এভাবে দেখাইছিলাম যে ধরো একটা লং ইন্টারকানেক্ট যার লেন্থ যদি 10 ইউনিট হয়, ওর ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স তাহলে যদি 1 ইউনিটের রেজিস্ট্যান্স আর হয়, 10 ইউনিটের রেজিস্ট্যান্স হচ্ছে 10 আর, ক্যাপাসিটি হচ্ছে 10 সি, তাহলে আরসি দিলে হয় 100 আরসি। কিন্তু এটা যদি আমি 10টা আলাদা স্প্লিট রেজিস্ট্যান্সে ভাগ করি, মাঝখানে যদি আমরা একটা করে বাফার দেই, মনে করেন মিনিমাম সাইজ বাফারই দিলাম, তাহলে আর 0, বাফারের আউটপুট রেজিস্ট্যান্স আর 0, ইনপুট ক্যাপাসিটেন্স সি 0 দিলে, এরকম একটা দিলে, যদি আমরা আর 0 এবং সি 0 নেগলেক্ট করি, তাহলে এটার আরসি কত? তাহলে এটা আরসি হয়, প্রতিটা ইন্ডিভিজুয়ালের আরসি হচ্ছে দিলে হচ্ছে 1 আরসি, তো 10 যোগ 10 যোগ করলে 10 আরসি হয়। এখানে একটা সিম্পলিফাইড ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে আমরা বাফারের আর রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স, আউটপুট রেজিস্ট্যান্স ইনপুট ক্যাপাসিটেন্সটা মানে আমরা কনসিডার করিনি। আচ্ছা, করে আমরা করি, তাহলে করলে কি হয় দেখি। এখানে আমরা এটা করছি। সো এখানে মনে করো একটা বড় রেজিস্ট্যান্সকে আমরা কে কে নাম্বার অফ সেকশনে ভাগ ভাগ করলাম, তাহলে মাঝখানে বাফার দিলাম কে সংখ্যক বাফার, প্রত্যেকটার মধ্যে একটা করে, এবং প্রত্যেকটা বাফারের আউটপুট রেজিস্ট্যান্স আর 0, ইনপুট ক্যাপাসিটেন্স সি 0। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার মাঝখানে ইন্টারকানেক্ট আছে। সো মনে করো যদি শুরুটা এরকম হয় যে এই আমাদের বাফার, তারপরে এটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটার ইন্টারকানেক্টের মডেলটা হচ্ছে এইটা, আর এই ইনভার্টারের ক্যাপাসিটেন্স এটা, রেজিস্ট্যান্স এটা। এইভাবে আমরা মডেলটা সাজালাম এখন। সো তাহলে কি হলো ব্যাপারটা, যে তোমার তাহলে ব্যাপারটা যেটা হলো যে আমরা এখন এরকম একটা মডেল পেলাম, এই সংখ্যক দিয়ে ভাগ করলাম। এখানে এই জিনিসটা কি, তাই না? এটা হচ্ছে এই ইন্টারকানেক্টের মডেল। এই মডেলের ইন্টারকানেক্ট রেজিস্ট্যান্স কত, যে টোটাল রেজিস্ট্যান্স যেহেতু আর ইন্ট, তাহলে এটাকে কে সংখ্যক সেকশনে ভাগ করলে রেজিস্ট্যান্স হবে আর ইন্ট বাই কে। ক্যাপাসিটেন্স হলো সি ইন্ট, তাহলে এটাকে কে সংখ্যকে ভাগ করলে ক্যাপাসিটেন্স হবে সি ইন্ট বাই কে। এবং এইভাবে দেখানোর অর্থ হচ্ছে যে এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্সটা আমরা ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করলাম আর কি, লাম্পড মডেল না। এটা হচ্ছে সিম্বলটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড মডেল সিম্বল। তাহলে আমাদের মডেলটা ক্লিয়ার হলো। এখন এই মডেল থেকে আমরা আরসি ডিলেটা বের করব। আচ্ছা, এটা আরসি ডিলে হবে যে একটা সেকশনের আরসি ডিলে বের করে তাকে কে দিয়ে গুণ করলেই হবে। এখন আমরা যেহেতু বাফারের আউটপুট ক্যাপাসিটেন্স, আউটপুট রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স কনসিডার করছি, মাঝখানে বাফারটা এখন আইডিয়াল বাফার। এটা এটাকে মডেল করা হচ্ছে এই আর 0 আর সি 0 আছে। এখন তাহলে আমি যদি একটা সেকশন, হ্যাঁ মনে করো এই যে এই সেকশনটা আমাকে মডেল করি, এটা ডিলে কত হবে, এখন আমরা সেটা বের করি। এই ডিলেটা কি 50% ডিলে। সো আমি 50% ডিলে অফ ওয়ান সেকশন যদি আমি বের করি, সেটা কি হবে সেটা। ও গড। ওকে, আমরা এখানে ছিলাম। ওকে, তাহলে আমরা 50% ডিলেটা দেখাচ্ছি যে
যে তোমার টি 50% হচ্ছে, আচ্ছা একটা সেগমেন্টের ডিলে হচ্ছে প্রথমে আমি আরসি, আমরা আমরা যদি এলমোর ডিলে মডেল ইউজ করি যেটাকে বলে আরসি মডেল, তাহলে সেটা আমি বলছি তোমাদেরকে না গতদিন যে প্রত্যেকটা পাথের ডিলেটাকে অ্যাড করে যাব এলমোর ডিলে মডেলে। হ্যাঁ, তাহলে প্রথমে আর জিরোর সাথে কে আসতেছে, এই তোমার সি ইন্ট বাই কে। হ্যাঁ, এই ডিলেটা আসতেছে। আর আর জিরোর সাথে সি জিরো আসতেছে, তাই না? আর জিরোর সাথে সি জিরো, এখান দিয়ে একটা হবে, এই ক্যাপাসিটরের মাধ্যমে একটা, আর এই ক্যাপাসিটরের মাধ্যমে একটা হবে। হ্যাঁ, আচ্ছা এখন তোমার মডেলটা যদি ডিস্ট্রিবিউটেড মডেল হয়, আর এখানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, তাই না? আর এটা হচ্ছে লাম্পড, এটা হচ্ছে লাম্পড। হ্যাঁ, সো তাহলে আমরা ডিলেটা কত পাই? হ্যাঁ, সেটা আমরা আগের ক্লাসে দেখছি যে এখানে ডিস্ট্রিবিউটেড হলে কত হয়, 0.RC, 4RC। হ্যাঁ, 50% ডিলে। ডিস্ট্রিবিউটেড হলে 0.4RC, লাম্প হলে 0.7RC। আচ্ছা, তো যখন আমি আর জিরোর সাথে সি ইন্টু বাই কে গুণ করব, আর জিরো ইন্টু সি ইন্ট বাই কে, তাহলে এটা কি মডেল হবে? এটা তোমার লাম্প মডেল হবে, কারণ এখানে আর জিরোটা লাম্প। তাহলে লাম্প মডেল হলে 0.7 আসবে আর। সো 0.7 আর জিরো সি ইন্ট কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আর জিরো সি জিরো, সেটাও কিন্তু ডিস্ট্রিবিউটেড। সো আর জিরো সি জিরো। সো তাইলে আমরা এটা পাই যে এই দুটাই 0.7 দিয়ে গুণ হবে আর কি। এই হবে আর জিরো সি জিরো। হ্যাঁ, সামথিং ইজ, এটা ডিলে করা, করা যায় না কেন? আচ্ছা ওকে, আমি এইভাবে দেখাই। সো এইরকম আর কি, 0.7 আর জিরো সি ইন্ট বাই কে প্লাস আর জিরো সি জিরো, যেটা আমি 0.7 আর জিরো লিখতে পারতাম আর কি। হ্যাঁ, যদি মুছা যায় তো, মুছা যায় না, এনিওয়ে জায়গা। আচ্ছা, এরপরে আছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে আর ইন্ট সি ইন্ট, এটা কত হবে? এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিট্যান্স, এই ডিলটা কত হবে? এটা তো ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা হবে 0.4 আর ইন্ট বাই কে ইন্টু সি ইন্ট বাই কে, সি ইন্ট বাই কে প্লাস আরেকটা আছে, সেটা হলো তোমার এই রেজিস্ট্যান্সের সাথে এই ক্যাপাসিট্যান্সটা, সেটা কি হবে? এটা ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা হবে 0.7 আর ইন্ট বাই কে ইন্টু সি জিরো। সো তাহলে দেখা যায় যে পুরো মডেলটা, পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এরকম আসতেছে যে আমরা এটাকে ভাগ করতে পারি এইভাবে যে তোমার 0.7 আর জিরো, হ্যাঁ, তারপর সি ইন্ট বাই কে প্লাস সি জিরো, হ্যাঁ, প্লাস আর ইন্ট বাই কে, হ্যাঁ, 0.4 সি ইন্ট বাই কে প্লাস 0.7 সি জিরো। এই পুরো জিনিসটা হচ্ছে একটা সেগমেন্টের ডিলে। তাহলে মোট কে সেগমেন্ট আছে, তাহলে টোটাল ডিলে হবে এটাকে কে গুণ। হ্যাঁ, এটা কে গুণ, টোটাল ডিলে হবে কে গুণ, সো কে ইন্টু এত। তাহলে আমরা টোটাল ডিলেটা পেয়ে গেলাম। এটা যদি আমরা ভাঙ্গায় লিখি, তাহলে টোটাল ডিলেটাকে লেখা যায় তোমার এইভাবে যে আমি একটু পরে আমি আসতেছি, টোটাল ডিলেটা আমি লেখা যায়, যদি আমরা ভাঙ্গায় লিখি তাহলে টোটাল ডিলেকে লেখা যায় যে টি 50% হচ্ছে তোমার, টি 50% হচ্ছে
50% দিলে হচ্ছে 0.7 R0 C int প্লাস 0.7 R0 C0 K প্লাস 0.4 R int C int by K প্লাস 0.7 R int C0 এইভাবে লেখা যায়। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে তো C int, আচ্ছা, হচ্ছে টোটাল ইনপুট ক্যাপাসিটেন্স, আর ইন্টু হচ্ছে টোটাল ইন্টারকারেন্ট ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে টোটাল ইন্টারকারেন্ট রেজিস্ট্যান্স। R0 C0 তো আমাদের মিনিমাম সাইজ বাফারের ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স। তো আমি এখন অপটিমাইজ করব কে এর ভ্যালু কত হলে ডিলেটা মিনিমাম হয়। সো ডিটিডি বাই ডিকে যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এখানে তোমার আসে যে 0.7 R0 C0 মাইনাস 0.4 R int C int বাই কে স্কয়ার, এটা আসে, এটাকে জিরো পুট করতে হবে, করে কে এর মান বাইর করতে হবে। সো কে এর মান আসে তোমার 0.4 R int C int divided by 0.7 R0 C0। তাহলে কে এর মান পাইলাম, তো কে এর মানটা আবার বসাই দিই টি50তে টি এর মান যদি আবার বসাই দেই, তাহলে আমরা এখন অপটিমাইজ ডিলেটা পাবো। সো অপটিমাইজ ডিলেটা তোমার এটা বসাই দিলে আসে এরকম, তোমার এরকম আসে 0.7 R0 C0 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট 0.7 R0 C0 ইন্টু স্কোয়ার রুট 0.4 R int C int প্লাস 0.7 R int C0। সো এটা আসে টোটাল ডিলেটা। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এক কাজ করি, যদি আমরা এখানে রিপিটার ইউজ না করতাম, না করে যদি ক্যালকুলেটরটা করি, ভাঙলাম, ভেঙে রিপিটার ইউজ করলাম, এই কাজটা করবো না। ওকে, এই কাজটা করবো না, না করে যদি করি তাহলে কি হয়। বুঝছো? সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, যেটা করবো সেটা হচ্ছে, এটা যদি রিপিটার ইউজ না করতাম, শুধু এইটা দিলে যদি আমি বের করি, তাহলে কি হইতো, তাইলে আমাদের ইনপুট সিগন্যালটা আছে এখানে ভিন, হ্যাঁ, তো ভিন, এটা ভিনটা ভিনটা আসতেছে করতে, এটা ধরো ইনভার্টার থেকে আসতেছে, যার রেজিস্ট্যান্স হচ্ছে আর ইন অন রেজিস্ট্যান্স, সেটা R0 ধরলাম। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভিন, যেখানে একটা, যেখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে R0, আর আমার একটা ডিস্ট্রিবিউটেড রেজিস্ট একটা ইন্টারকারেন্ট আছে, যার মডেলটা আমি ডিস্ট্রিবিউটেড হিসেবে আমি লিখতেছি সি ইন্ট আর আর ইন্ট। আচ্ছা, তারপর এটা আউটপুটে কি আছে, একটা একটা লোড ক্যাপাসিটেন্স আছে, লোড ক্যাপাসিটেন্সটা আর একটা বাফার, যদি বাফারের সমান হবে সাইজ, তাহলে সেটা হচ্ছে C0। তাহলে এই হচ্ছে আমার মডেল। তার মানে আমি যদি এটাকে স্প্লিট না করতাম, তাহলে এই মডেলটা আমার আসবে। সো এই মডেলে ডিলেটা কত, তাই না? তো এখানে তুমি আবার সেরকম করো, চারটা টার্ম আসবে, R0 সাথে C ইন্টের আসবে, তারপর R0 সাথে C0 আসবে, আর ইন্টের সাথে C ইন্ট আসবে, আর ইন্টের সাথে C0 আসবে, চারটা টার্ম আসবে। সেই চারটা টার্ম যদি আমরা লিখি, তাহলে এটা পাবো। আচ্ছা, তাহলে আমরা এটা পাবো যে ইফ রিপিটার ইজ নট ইউজ, হ্যাঁ, তাহলে আমরা পাবো যে 50% দিলে হবে এইটা,
0.7 R0 C int plus 0.4 R int C int plus 0.7 R0 C0 plus 0.7 R int C0 এইখানে টার্ম এগুলো লক্ষ্য করো 0.4 R int C int কে আমি টার্ম A বললাম 0.7 R0 C0 কে টার্ম B বললাম হ্যাঁ আর এই টার্মটাকে আমি যদি 1 বলি 1 এটা যদি আমি 2 বলি তাহলে লক্ষ্য করো এখানে আছে এখানে কি আছে তাহলে প্রথমটা 0.7 R0 এখানে একটা ভুল লেখা হয়েছে এটা সি ইন্ট হবে আর কি আমি একটা কারেকশনটা করে দেই এটা সি ইন্ট হবে তো প্রথমটা হচ্ছে এই যে এইটা 1 নম্বর টার্মটা আছে এখানে আর এখানে 2 নম্বর টার্মটা আছে মাঝখানে কি আছে 2 ইন্টু 2 স্কোয়ার রুট এ স্কোয়ার রুট বি তার মানে আছে 2 স্কোয়ার রুট এ বি আছে আর এইখানে কি আছে এখানে আছে এ আর বি যোগফল এটাকে আমি এইভাবে লিখতে পারি তার মানে কি 2 ইন্টু জিওমেট্রিক মিন আর এখানে হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু অ্যারাথমেটিক মিন হ্যাঁ দিলাম না 2 ইন্টু অ্যারাথমেটিক মিন আর এখানে 2 ইন্টু জিওমেট্রিক মিন সো আমরা জানি যে তোমার আমরা সবসময় জানি যে এই যে এখানে তোমার জিওমেট্রিক মিন ইজ অলওয়েজ লেস দেন অ্যারাথমেটিক মিন ইজ অলওয়েজ লেস দেন অ্যারাথমেটিক মিন তার মানে হচ্ছে যে যদি আমি রিপিটার ইউজ করি তাহলে সবসময় ডিলে কমবে ওকে ডিলে সবসময় কমবে তাহলে আমাদের প্রুভ হলো যে জিওমেট্রি যে আমরা রিপিটার ইউজ করলে ডিলেটা কমবে এটা প্রুভ হলো স্যার এটা 2 ইন্টু a প্লাস b বাই 2 কিভাবে হলো? এটা এ এই পার্টটা আর কি 1 আর 2 ওগুলা? ওগুলো তো সেমই আছে এখানেও আছে এখানেও আছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটা রিয়েলাইজ করতে হলে আমাদের কে এর মান তো অবশ্যই 2 এর চেয়ে বেশি হইতে হবে নাহলে তো এটা হয় না তাই না সো 2 এর মান 2 এর চেয়ে যদি বেশি হতে হয় তাহলে কে এর ভ্যালুটা 2 এর চেয়ে বেশি বসাইতে হবে এই ভ্যালুটা 2 এর চেয়ে বেশি হবে তার মানে সো সেখানে দেখা যাচ্ছে যে তাহলে এটা হয় যে রুট ওভার 0.4 int c int divided by 0.7 R0 C0 should be greater than or equal to 2 এটাকে আমরা যদি নিয়ে আসি তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে R int C int should be greater than or equal to 7 times R0 C0 এইটা যদি হয় তাহলে আমরা রিপিটার ইউজ করতে পারি আমি রিপিটার ইউজ করবো এবং আমরা বেনিফিটটা পাবো আর কি সো এইখানে আমরা এটুকু বুঝলাম আর কি হ্যাঁ এবং সেই ক্ষেত্রে তোমার আমরা যে ডিলেটা হলো সেই ডিলেটা আমরা এখানে লিখলাম আর কি যে তোমার ডিলেটা কত হয় এই যে 50% ডিলে না এটা 50% ডিলে হচ্ছে এই যে এই ডিলেটা হচ্ছে 50%। আচ্ছা এখন ধরলাম এটা হইলো দেন আমাদের একটা অপশন আছে সেই অপশনটা হলো যে আমরা এই এখন একটা জিনিস কনসিডার করি না সেটা হচ্ছে এখানে যে বাফার গুলো ইউজ করলাম বাফার কোথায় এই যে বাফার আমি তো মিনিমাম সাইজ বাফার ইউজ করছি কিন্তু মিনিমাম সাইজ বাফার ইউজ না করে যদি বড় বাফার ইউজ করি তাহলে তো ভালো তো হইতে পারে তো সেটা আমরা চেক করি সেটা চেক করার জন্য তাহলে ঠিক আছে আমরা এখন বাফার সাইজকে h টাইমস বড় করে দিলাম সো এইগুলা 1 2 কে এগুলো ছিল মিনিমাম সাইজ বাফার এখন হয়ে গেল h টাইমস বাফার মানে এদের আমি এরা হচ্ছে h এর মান একটা 1 2 3 জায়গা কিছু আছে 1 মানে হচ্ছে মিনিমাম সাইজ বাফার 2 মানে ডাবল 3 মানে ট্রিপল তাহলে h এর সাইজ হলো h যদি সাইজ h হয় রেজিস্ট্যান্স কি হবে বলো আমাকে
রেজিস্ট্যান্স কি বাড়বে না কমবে? আউটপুট রেজিস্ট্যান্স রোল 15 আউটপুট রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? 22 রোল নম্বর 19 অ্যাবসেন্ট 21 স্যার 21 19 absent। আছে 19 আছে স্যার 19 আছে আছে বলো। জি স্যার হ্যাঁ রেজিস্ট্যান্স কি হবে? আউটপুট রেজিস্ট্যান্স এইচ আগে 1 মিনিমাম সাইজ ছিল তখন R0 ছিল, এখন এইচ টাইমস করছে, তাহলে কত হবে? স্যার ওটা স্যার যোগ হয়ে যাবে রোল 20 21 হ্যালো অ্যাবসেন্ট। আচ্ছা 23 অ্যাবসেন্ট স্যার 23 আছি স্যার এইচ টাইমস হয়ে যাবে। এইচ টাইমস বড় হবে, হ্যাঁ জি স্যার 21 আছে 21 অ্যাবসেন্ট 24 স্যার এইচ টাইমস বাড়বে? মানে কেন বাড়বে? অজব তো, বড় হওয়া মানে কি ডব্লিউ বড় করা, ডব্লিউ বড় করলে কারেন্ট বেশি হয়, কারেন্ট বেশি হলে কি রেজিস্ট্যান্স বাড়ে? না স্যার কমবে। তো কমবে না? জি স্যার। কেন বলতেছো যে বাড়বে? সো R0/H হবে ধরো 32 32 यस सर হ্যাঁ ক্যাপাসিটেন্স কি হবে? ক্যাপাসিটেন্স एच गुण बारबे রোল 34 স্যার ক্যাপাসিটেন্স তো বাড়বে মনে হয়। হ্যাঁ বাড়বে, রাইট ক্যাপাসিটেন্স বাড়বে, কারণ ক্যাপাসিটেন্স কিসের উপর ডিপেন্ড করে? তুমি যদি মসফেটের এটা দেখো, আমরা এই লেআউটটা দেখি, এই হলো আমাদের মস, যেখানে আমাদের এটা হলো পলি, হ্যাঁ তো আমাদের ক্যাপাসিটেন্স হচ্ছে গেট এরিয়া। তো আমি যদি ডব্লিউ বড় করি, এইচ টাইমস বড় করি, আগে ছিল ডব্লিউ এখন হয়ে গেল এইচ টাইমস ডব্লিউ, এল সেমই আছে, তাইলে এরিয়া বড় হয়ে গেছে ক্যাপাসিটেন্স বেশি হয়ে যাবে, তাহলে ক্যাপাসিটেন্স হবে এইচ টাইমস C0। রেজিস্ট্যান্স কমে যাবে কারণ কারণ ডব্লিউ বড় হয়ে যাওয়ার কারণে কারেন্ট বেশি দিতে পারবে, তার রেজিস্ট্যান্স কমে যাবে, সো এটার রেজিস্ট্যান্স হবে R0/H, ক্যাপাসিটেন্স হবে HC0, আর সবকিছু সেম থাকবে, মানে R/C/K এগুলো সেম থাকবে। ওকে, সো তাহলে এই যখন অবস্থা হবে তখন আমরা এবার আবার নতুন করে মানে এটার R0টা বাই করতে পারবো। সেই R0টা যদি বাই করি আমরা, সেক্ষেত্রে এখন R0 জায়গায় R0/H, C0 জায়গায় HC0 দিয়ে আমরা বসাই দিব। সো বসাই দিলে তখন দেখা যাবে যে আমাদের হচ্ছে তোমার, তাহলে আমাদের ডিলেটা হবে এরকম, এখন আমাদের ডিলেটা হবে T 50%, হ্যাঁ এটা হবে রিপিটার সাইজ যখন আমরা বাড়াইছি তখন। হ্যালো নাজমু, আমি ক্লাসে আছি, একটু পরে তোমার ফোন দিব না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যদি আমরা বাড়াই তাহলে জিনিসটা হবে কে 0.7 R0/H, এইভাবে আসবে, হ্যাঁ C/K প্লাস HC0 এভাবে চলবে আর কি, প্লাস R/K 0.4 C/K প্লাস
জিরো এইভাবে করা হবে আর কি। হ্যাঁ, সেইভাবে করার পর তারপর একটা এক্সপ্রেশন আসবে এরকম 0.7, আমি জাস্ট লিখি R0 C int by H, হ্যাঁ, প্লাস 0.7 A R0 C0 plus 0.4 R int C int by K plus 0.7 H R int C0. সো এইটাকে আবার আমরা ই করব, H দিয়ে আর কে দিয়ে মিনিমাইজ করবো, অপটিমাইজ করবো, তাহলে কে এর অপটিমাম ভ্যালুটা আসবে তোমার আগের মতোই। হ্যাঁ, 0.4 R int C int divided by 0.7 R0 C0। এরপর আমরা এটাকে কে এর মান অপটিমাইজ কে এর মান বসাই, তারপর আবার H দিয়ে অপটিমাইজ করব, তাহলে H এর ভ্যালু আসবে এরকম R0 C int divided by R int C0। তারপর এই H এবং K এর সবগুলো ভ্যালু যখন বসাবো তখন T 50% ডিলে হবে, এটা 2 মিনিমাম ডিলে যেটা 2.5 স্কয়ার রুট R0 C0 R int C int। সো এটা হলো আমাদের মিনিমাম ডিলে আর কি, যেটা আমরা অ্যাচিভ করব। সো এটা হলো আমাদের লং ইন্টারকানেক্টকে যদি আমরা বসাই যদি আমরা ওইটাকে অপটিমাইজ করি বাই স্প্লিটিং ইট ইনটু বাফার 10 number of section and inserting buffer in between optimum number of buffer and optimum number of split section, then the total delay become this number. Okay, so এই হলো অবস্থা। সো এইভাবে তাহলে আমি আজকে আরেকটা জিনিস করলাম আমরা, সেটা হচ্ছে ইন্টারকানেক্ট ডিলে কিভাবে মিনিমাইজ করতে হবে। তার আগে আমি যেটা করছিলাম সেটা হলো কিভাবে একটা লার্জ ক্যাপাসিটিকে ড্রাইভ করতে হবে। এই দুটাই প্রবলেম আমাদের ভিএলএসআইতে আসে আমাদের চিপে, ডিজিটাল চিপে আমাদের এই জিনিসটা আসে পরে আমরা এটা করি। তো বাফারের কথা আমি বলছি যে তোমরা ক্লক ট্রি সিনথেসিস করলে এখানে এরকম বাফার চেইন ইনসার্ট করে, আর ইন্টারকানেক্টেডটা এটা যদি দরকার হয় টুল নিজে করে দিবে, বা তোমাকে করতে হবে, গাইড করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। সো নাও লেটস স্টার্ট নিউ টপিকস। হ্যাঁ, আমরা এখন কোনটা বেটার, মানে এইচ টাইমস ইউজ করলে, মানে বাফারটা এইচ টাইমস করলে না মিনিমামটা করলেই? আমরা তো দেখলাম এইচ টাইম ইউজ করলে ভালো আসে, ঠিক আছে। তাই না? এবং সেটা আমরা ভ্যালুটা তো বাই করলাম, এই যে 2.5 স্কয়ার রুট R0 C0 R int C int, এটা অবভিয়াসলি আগেটা হচ্ছে ছোট। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ইন জেনারেল সার্কিটকে কিভাবে ফাস্টার করা যায় সেটা আমরা একটু দেখবো। সো আমি প্রথমে সিমোস ইনভার্টারটার কথা বলি। এটা তোমরা আগে জানো, সিমোস ইনভার্টারের আমরা এখানে এক্সপ্রেশনটা একটু অন্যরকম হইলো, আমরা প্রপাগেশন ডিলে এরকম ভাবে বাইর করছি। এটা এক্সপ্রেশন আলটিমেটলি আমরা কি করি, ডিলে আমি এখানে 1.5 ইউজ করছি, ওরা 1.05 ইউজ করছে, এই হলো পার্থক্য। আচ্ছা, ডিলে হচ্ছে এরকম। এখন এনিওয়ে যদি আমরা এই ইকুয়েশনটা ইউজ করি 1.5 CL ডিভাইডেড বাই বেটা ভিডিডি যদি আমি ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিলে কমানোর একটা উপায় হলো সিএল কমানো। সিএল কমানোর উপায়টা কি? ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স অফ দ্য গেট ইটসেলফ, গেটের ডিফিউশন ক্যাপাসিটেন্স কমানো। ডিফিউশন ক্যাপাসিটেন্স কমানোর উপায়টা কি? ডব্লিউ, মনে করো ডব্লিউ তুমি কমাইতে পারবা না, ওকে, আমরা এইভাবে করি, ধরো আমি একটা মসফেট, একটা মস আমি এইভাবে বানাইতে পারি, তাই না? একটা মস এইগুলো একটা মস, সাইজ এল, লেংথ এল, আর উইথ কি ডব্লিউ। ডব্লিউ হচ্ছে এইটা, হ্যাঁ, আর এল হচ্ছে কি এই লেংথটা। সো এটা একটা মস, লেংথ এল, মসের গেট লেংথ এল, সাইজ হচ্ছে ডব্লিউ। এখন এটাকে ডিফিউশন ক্যাপাসিটেন্স কোনটা অংশটা? ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে এই অংশটুকু থেকে আসবে,
এই অংশ, এটা হবে সোর্সের ডিভিশন, এটা হবে ড্রেন ডিভিশন ক্যাপাসিটি। এটা কমানোর উপায়টা কি? কমানোর উপায় হলো, আমরা ঠিক আছে এক কাজ করি, এই মশলাকে যদি আমি এইভাবে বানাই, WL সেমই রাখলাম, কারণ এটা সোর্স, এটা ড্রেন। যদি আমি কানেকশন দিতে পারি, কোনো কি সমস্যা হবে? এটা এল আর এটা ডব্লিউ, সমস্যা হবে মসের? কোনো সমস্যা হবে না, কারেন্টেরও কোনো ইয়ে হবে না। কিন্তু কি হবে, এরিয়াটা অনেক কমে গেল না, ডিফিউশন এরিয়া, তাহলে এটা ক্যাপাসিটি কমে যাবে। সো আমি চাইছিলাম সাইজ ছোট করা যায় যতটুকু। সেই জন্য আমরা এর আগে দেখাইছিলাম যে তোমার কি করতে হয়, তিনটা ট্রানজিস্টর যদি তোমার সিরিজে থাকে, তখন আমরা কি দেখাইছিলাম যে আমরা এর এর লেআউটটা এইভাবে করি, তাই না? এইভাবে না, এইভাবে লেআউটটা যখন আমরা কি করি, এরকম একটা ডিফিউশন লাইনের উপর কি করি, তিনটা পলি এরকম ভাবে একদম মিনিমাম করে করে করছিলাম, তাই না? কেন করছি এটা? কারণ এই যে ডিফিউশন এরিয়া গুলো কমায় আনছি আমরা, বুঝতে পারছো? সোর্স ড্রেইনের এরিয়া গুলো কমায় আনছি, কমায় আনলে ডিভিশন কমে যায়। সো ইন্টারনাল ডিভিশন ক্যাপাসিটেন্স গেটটা কমাইতে হবে, ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্স কমাইতে হবে। ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্স কমানোর উপায়টা কি? এই যে মেটালটা ইউজ করছি, এই মেটালটা ইন্টারকানেক্ট, এটা না, ধরো এখান থেকে আমি একটা মেটাল ইউজ করে ইন্টারকানেক্টটা দিচ্ছি, সো এখানে আমার মেটালের কানেকশন আছে, বুঝছো? এটা আমার ইন্টারকানেক্ট, হ্যাঁ, মেটাল, এই মেটাল, এখন এই মেটালের রেজিস্ট্যান্স কমাইতে হবে, ক্যাপাসিটেন্স কমাইতে হবে। এটা ক্যাপাসিটি কমানো মানে এটা লেন্থ, এটা এটা যতদূর সম্ভব এটাকে ওয়্যারিং এমন ভাবে করতে হবে যেন কাছাকাছি রাখা যায়, ওয়্যার লেন্থ কমানো যায়। তো এগুলো হিউম্যানলি করার খুব ডিফিকাল্ট, দেখা মেশিন সফটওয়্যার, ইডিএস সফটওয়্যার ওইভাবে অপটিমাইজ করে দেয়। বিভিন্ন ব্লককে সে সাজায়া কিভাবে করলে মিনিমাম হয় সেভাবে সাজায় আর কি, বুঝছো? সাজায় করে দেয়। তারপর আরেকটা কি, যে ফ্যান আউট, বেশি ফ্যান আউট নিলে তো আউটপুট ক্যাপাসিটি সিএল বেড়ে যাবে, সো ফ্যান আউট কমাইতে হবে। আচ্ছা, এরপর এটা গেল সিএল এর কথা, তাই না? এরপর আছে বেটা। বেটা মানে হচ্ছে ডব্লিউ/এল রেশিও। ডব্লিউ/এল রেশিওটা ইম্পর্টেন্ট, এটা যত বাড়াবো দিলে কমবে। সো ডব্লিউ বাড়াইলে কমবে, কিন্তু ডব্লিউ বাড়াইলে আবার সমস্যা আছে, যেটা আমি প্রথমেই শুরুতেই বলছিলাম, দেখি তোমরা কি উত্তর দাও। প্রথমেই বলছিলাম যে এই যে একটা লার্জ ক্যাপাসিটি ড্রাইভ করতে হবে না, এই যে এখানে লার্জ ক্যাপাসিটি ড্রাইভ করতে হলে একটা বড় ইনভার্টার দিলেই তো হইতো, কিন্তু আমরা কেন বড় ইনভার্টার দেই নাই, না দিয়ে বাফার কেন ডিজাইন করছিলাম? রোল 49 বড়, 49 পার্সেন্ট জি স্যার, স্যার আছে স্যার 48 বড়। বাফার তো ইউজ করতেছিলাম স্যার, ইনপুট রেজিস্ট্যান্স করার জন্য। হ্যাঁ, রেজিস্ট্যান্স কি যে পরে পুরো পাইনি। তোমাদের না আসলে পিএল টা ক্যান্সেল করা উচিত, সব প্রাইভেট মেশিন তো পিএল নাই, তোমরা পিএল নিয়ে পড়ালেখা করে পাস করো। আর যারা পিএল নেয় না, ওরা করে কি, ক্লাসে মনোযোগ দিয়ে শুনে পাস করে যায়, রেজাল্ট এক, কিন্তু খামাখা নষ্ট হয় সময়, ক্লাস শেষ হবে পরের দিন পরীক্ষায়। 51। ইয়েস স্যার। বলো। আমি প্রথম স্যার বললাম না, লার্জ সিএল, যে সিএল অনেক বড় হয়, তাহলে বড় ইনভার্টার দিয়ে দিলেই তো হয়, বেশি কারেন্ট দিতে হবে। তাহলে কেন দিই নাই, না করে বাফার চেন কেন বানাইছি? বলো, তোমাদের না কি যে করতে ইচ্ছা করে। 52 অ্যাবসেন্ট, 50 অ্যাবসেন্ট, 53। জি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, এত বড় একটা ক্লাস করলাম, বাফার চেঞ্জ করলাম, কেন, কি দরকার ছিল? তোমার অ্যাবসেন্ট দিয়ে দিই কেন, যারা তো জীবনে সবাই অ্যাবসেন্ট দিয়ে দিল। 56 আছে। জি স্যার। হ্যাঁ বলো। স্যার ডাব্লু বাড়লে স্যার ক্যাপাসিট্যান্স বাড়বে, আর তখন স্যার এই পিএলএল টা স্যার ওটাকে ড্রাইভ করতে পারবে না স্যার, হ্যাঁ, সমস্যা হবে। মানে এটাকে বলে সেলফ লোডিং। এই কথাটা বলতে পারলো না কেন আপনি? তখন কি হবে, সেলফ লোডিং হয়ে যাবে, নিজেই এত বড় লোড হয়ে যাবে যে ও, ওকে যে ইনপুটটা দিছিল, ইনপুটটা আর দাঁড়াতে পারবে না, ফেল করবে। আচ্ছা, তাহলে আরেকটা হলো কি, ভিডিডি বাড়ানো, ইনক্রিজ ভিডিডি। ভিডিডি বাড়াইলে খুবই ভালো হয়, ডিলে কমে যাবে, কিন্তু ভিডিডি আসলে বাড়ানো হয় না, কারণ ভিডিডি বাড়াইলে পাওয়ারটা স্কোয়ারের সাথে বেড়ে যায়।
আর একটা হচ্ছে স্লোপ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, স্লোপ ইঞ্জিনিয়ারিংটা কি? হ্যাঁ, স্লোপ ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে আমি যে ইনপুটটা দিব, ইনপুট সিগন্যালটা এরকমও দিতে পারি, আবার এরকমও দিতে পারি। আমরা চেষ্টা করবো এরকম দিতে, কারণ এই স্লোপটা যত বাড়বে আউটপুটের চেঞ্জটাও ওই রকম স্লোলি হবে। সো আমরা স্লোপটাকে কিভাবে ফাস্টার করা যায় সেটা চেষ্টা করবো। Keeping signal rise and fall time is smaller than or equal to the gate propagation delay and for approximately equal value, বুঝছো? মানে এটা এবং এটাকে ইকুয়াল রাখার চেষ্টা করবো এবং চেষ্টা করবো প্রপাগেশন ডিলে যেন কম হয়, তাইলে ভালো হবে। সো ইট ইজ গুড ফর পারফরমেন্স, গুড ফর পাওয়ার কনজাম্পশন। ওকে, তো এই হলো আমাদের অবস্থা। সো এখন আমি সুইচ ডিলে মডেল একটা আমরা বলতে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেই ডিলে মডেলটা হচ্ছে এরকম যে একটা মস যখন অন হয় তখন আর অন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আর যখন অফ থাকে তখন তো এটা খুব হাই রেজিস্ট্যান্স হিসেবে থাকে আর কি। আর মস গুলা যখন কানেক্টেড থাকে ড্রেন ডিফিউশন ক্যাপাসিটেন্স আছে, গেটের ক্যাপাসিটেন্স আছে, এগুলো আমরা জানি। এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। সেই ন্যান্ড গেটকে যদি আমি মস গুলাকে যদি আমি সুইচ মডেল দিয়ে, এটা হচ্ছে সুইচ মডেল, সুইচ মডেল দিয়ে রিপ্লেস করি তাহলে এরকম একটা মডেল আসবে। এখানে একটা ক্যাপাসিটেন্স সিএল, আবার এখানে একটা ইন্টারমিডিয়েট ক্যাপাসিটেন্স আছে সি। কোথেকে আসছে? এই মসের গেট সোর্স ড্রেন ক্যাপাসিটেন্স, এই দুটা সোর্স ড্রেন ক্যাপাসিটেন্স সিএল আছে, সি ইনটা আছে। আচ্ছা, ইনভার্টারের সুইচ মডেল হচ্ছে এইটা, নট গেটের সুইচ মডেল হলো এটা। সেইভাবে আমরা সুইচ মডেল ডিফাইন করি। এখানে যেমন একটা সি ইনটা আছে, এখানে একটা সি ইনটা আছে। সো ন্যান্ডের বেলা এখানে একটা ইন্টারমিডিয়েট এখানে একটা ইন্টারমিডিয়েট ক্যাপাসিটেন্স আছে, বিসাইড লোড ক্যাপাসিটেন্স, আর নটের বেলা এখানে আছে। আচ্ছা, সো এখন আমি এখানে আমরা বলতে চাই প্রথমে যে ডিলেটা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্যাটার্ন অফ ইনপুট। ইনপুটের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। কেমন? যেমন ধরো যদি লো টু হাই ট্রানজিশন হয়, লো টু হাই ট্রানজিশন বলতে আউটপুটটা লো থেকে হাই হচ্ছে, তার মানে হচ্ছে যে তার মানে কোন মস গুলো অন, কোন মসটা অন হয়েছে, এন মস নেটওয়ার্ক না পি মস নেটওয়ার্ক? বলো, রোল 56 এন মস নেটওয়ার্ক না পি মস নেটওয়ার্ক? স্যার এনমস, এনমস নেটওয়ার্ক। আচ্ছা, রোল 59, হ্যালো 59। জি স্যার, আচ্ছা, জি স্যার, এনমস। এনমস, আচ্ছা গুড। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রশ্ন হলো যদি এনমস নেটওয়ার্ক অন হয়েছে এবং আমরা দেখি যে দুইটা ইনপুটে যদি তোমার এখন, আচ্ছা তাহলে এই যে বললো যে লো থেকে হাই ট্রানজিশনের সময় এনমস নেটওয়ার্কটা অন হয়েছে, এই দুইজনই ভুল বলছে। একজন প্রথমজন ভুল বলার পর পরের জন আবার তারে সাই দিছে। 59, রোল 59। জি স্যার। আচ্ছা তুমি বলো, আমি বলছি ভুল হয়েছে, বলো কেন ভুল হয়েছে? না স্যার, পিমস হবে। হ্যাঁ, কেন পিমস অন হয়েছে এখন বলো কেন? স্যার, সোজা কথা, আউটপুট হাই জি হয় স্যার। কখন? আউটপুট কখন হাই হবে? যখন পিমস নেটওয়ার্ক অন হয়, সেটা যেই সার্কিটই হোক, আউটপুটকে হাই কে করবে? পিমস নেটওয়ার্ক। লো কে করে? এনমস নেটওয়ার্ক। এনমস নেটওয়ার্ক তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর পিমস নেটওয়ার্ক হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড। সো সিমস সার্কিটে এটা একদম যেরকম সার্কিটই হোক না কেন, সিমস সার্কিটের আউটপুট যদি লো থেকে হাই হয় তার মানে অবশ্যই পিমস নেটওয়ার্কটা অন হয়েছে। আর যদি হাই থেকে লো হয় তাহলে কি হয়েছে? 60, এনমস। হ্যাঁ, এনমস নেটওয়ার্কটা অন হয়েছে। এটা তো একেবারে স্বতঃসিদ্ধ না, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, এখন আমরা তাইলে বলতেছি যে ঠিক আছে, লো টু হাই ট্রানজিশন তার মানে দুইটা বোথ ইনপুট গো লো, সো দুইটা ইনপুটই লো হয়েছে, তাইলে দুইটা মসই কি হয়েছে? অন হয়ে গেছে না? অন হয়ে তোমার এটাকে কি করছে? চার্জ করছে। এখন আমরা জানি যে ডিস্ট্রিবিউটেড মডেল, আমরা যদি লাম্প মডেল ইউজ করি 0.7 আর সি, এখানে 0.7 কে 0.69 ইউজ করছে, তো একই ধরো 0.7 আর 0.69 তো সেমই না, কাছাকাছি না? সো তাইলে ডিলে টাইম কত লাগবে? 0.69 আরপিসিএল। এটা হচ্ছে একটা, তো দুইটা দিয়ে করলে যেহেতু ডবল কারেন্ট আসে সেটা অর্ধেক হবে। সো 0.69 আরপিসিএল বাই 2 এই টাইম লাগবে। আচ্ছা, আর যদি একটা ইনপুট লো হয়, শুধু একটা ইনপুট লো হয়, তাইলে তো আমরা জানি যে তখন এই এই একটা ইনপুট শুধু লো হয়েছে, তাইলে তাইলে তো আর হাফ দিয়ে ভাগ হবে না, তাইলে কি হবে? তাইলে তোমার
এইটাই হবে 0.69 RPCL। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে প্যাটার্ন অফ দ্য ইনপুটের উপর ডিপেন্ড করে। যেমন এই ক্ষেত্রে দুইটা একসাথে যদি অন হয়ে দুইটা একসাথে যদি লো হয় তাহলে কিন্তু হাই টু লো ট্রানজিশন, লো টু হাই ট্রানজিশনটা কি হবে, ফাস্টার হবে। আচ্ছা উল্টোটা দেখি, হাই টু লো ট্রানজিশন। হাই টু লো ট্রানজিশনের সময় কি হবে, হাই টু লো। এখন কি হচ্ছে, এনমস নেটওয়ার্কটা অন হয়েছে, কিন্তু এইখানে এনমস নেটওয়ার্ক দুটো যেহেতু সিরিজ কানেক্টেড, সো অন হইতে হলে দুইটাকেই অন হইতে হবে, সিরিজ কানেকশনটা অন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোথ ইনপুট শুড গো হাই এবং ডিলে হবে তাইলে 0.7 RNCL এর ডাবল, কারণ এখন সিরিজ কানেক্টেড হয়ে গেছে। 0.7 RL 0.7 RNCL এর ডাবল। আবার সো তাহলে দেখা যাচ্ছে এইভাবে ডিপেন্ড করতেছে। তার মানে কিলো অ্যাডিং ট্রানজিস্টর ইন সিরিজ উইল স্লো ডাউন দ্য সার্কিট। এই হলো আমাদের, আচ্ছা এই হলো আমাদের একটা মডেল। এখন আমরা দেখি এই একটা মডেল, এই একটা ইনপুট প্যাটার্নের একটা জিনিস আমরা শিখলাম, কিন্তু শুধু এই কথা সাথে আরো একটা প্যাটার্নের কথা চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে দুইটা সিগন্যাল আমরা ধরে নিছি যে এখন হাই হইলো বা লো, দুইটা একসাথে হাই বা লো, কিন্তু যখন সার্কিটে কাজ করে এই ইনপুট গুলা তো আসলে বিভিন্ন জায়গা থেকে আসে, এ এক জায়গা থেকে আসে, বি আর এক জায়গা থেকে আসে। ওদের অ্যারাইভাল টাইমটা না সেম না, একটু ডিফারেন্ট আছে, অ্যারাইভাল টাইমটার মধ্যে ডিফারেন্স আছে। তার মানে একটা সিগন্যাল স্লো আর একটা সিগন্যাল ফাস্ট। ওকে, সো যেই সিগন্যালটা অথবা দুইটা ইকুয়াল, একটা স্লো একটা ফাস্ট অথবা দুইটা ইকুয়াল, আমরা এখানে সিমুলেশন করছি রাইজ টাইম, হ্যাঁ লো টু হাই সিমুলেশন করছি। ইনপুট প্যাটার্নটা তিন রকমের নিছি আমরা। একটা হচ্ছে যে আমরা ধরে নিছি যে একই দুইটাই একসাথে হাই থেকে, ইনপুট দুইটা একসাথে হাই থেকে লো হয়েছে, তাইলে আমার ডিলে হয় এরকম। এরপর আমরা ধরছি যে সিগন্যাল এটা পরে হয়েছে, বিটা আগেই তোমার বিটা। আচ্ছা এইখানে একটা ঘটনা আছে, আচ্ছা এর একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে এটা এ তোমার পরে হয়েছে, আর এ কোথায় কানেক্টেড আছে, এত হ্যাং হয়ে গেছে, একটা হ্যাং হয়ে গেছে, বুঝছো? তো আবার একটু ই করবো। আচ্ছা এখানে আমরা বলতেছি, এখানে আমরা ছিলাম তাই না? So, আমরা এখানে যদি থাকি, আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন দেখো এখানে আমি একটা জিনিস একটু কারেকশন করে নিই। এটাই জিরো, এইটা আবার করতে গিয়ে আসলে কলমগুলো, এই কলমটা ভালো না। আচ্ছা এখন দেখো এই হলো আমার সিমুলেশন, হ্যাঁ এ আর বি দুইটাই যখন একসাথে লো হয় এইভাবে আসে, আর যখন আমি বি আগেই ছিল কিন্তু এ পরে লো হয়েছে, তাহলে এটা হচ্ছে স্লোয়ার সিগন্যাল। তখন দেখা যায় যে এই ডিলেটা হয়। আর যখন এই এ আগেই জিরো ছিল, বিটা পরে জিরো হইলো, বিটা হইলো স্লো সিগন্যাল, তখন দেখা যায় এইখানে আসছে। এই পার্থক্যটা কেন আসলো? ইকুয়াল তো হইলো না।
সেটার উত্তরটা হচ্ছে এইখানে। এই দেখো এ হচ্ছে কোথায় আছে, আউটপুটের কাছে আছে, বি আছে আউটপুটের হচ্ছে দূরে। এখন এ হচ্ছে স্লো সিগন্যাল। স্লো সিগন্যাল ধরো এই যদি স্লো সিগন্যাল হয় তাহলে আমি এটাকে এখানে দিচ্ছি বি ফার্স্ট, এটাকে আমি এখানে রাখছি, তো বি আগেই 0 হয়েছিল, সো এটা ডিসচার্জ হয়ে গেছে। এরপর যখন এ লো হয়েছে তখন এটা অন হয়েছে। ও সরি, এটা তো এনমস, এই জন্য আমরা ভুল বলতেছি, এটা এনমস। হ্যাঁ, সেই জন্য এটা ভুল, এটা হবে 1, এটা 1ই থাকবে, এটাই আগেরটাই ঠিক ছিল 1। হ্যাঁ, আচ্ছা, এ বি 1, এ পরে বি তো 1। ও সরি, আমি আমি তো আবারই ভুল করলাম, কারণ এটা তো আমরা লো টু হাই ট্রানজিশন করতেছি, তাই না? লো টু হাই ট্রানজিশন, তো তাহলে এই পার্টটা অন হচ্ছে আর কি। হ্যাঁ, এই পার্টটা যখন অন হবে, কিন্তু এটা দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে না, এখানে একটা ব্যাপার আছে, আমি এটা ব্যাখ্যা করতে হবে এটা দিয়ে। এটা হবে আউটপুট হাই টু লো হবে, বুঝছো? হাই টু লো যখন হবে তখন এই সিমুলেশনটা কাজ করবে। হাই টু লো, আউটপুট হাই টু লো হবে। তার মানে এই সিমুলেশনটা অ্যাকচুয়ালি উল্টা হয়ে গেছে, এটা আমি পরে কারেক্ট করে দিব। এটা হচ্ছে কি, যে আমি তো এখানে ব্যাখ্যা করি, যখন মনে করো এই সিগন্যালটা স্লো, বিটা ফাস্ট, যে ফার্স্ট সিগন্যালটাকে যদি আমি নিচে রাখি, স্লোটাকে আউটপুটের কাছে রাখলাম, তো ফার্স্ট যেটা সেটা আগেই হাই হয়ে আছে, তাহলে এটা ডিসচার্জ হয়ে গেছে এই পার্টটা। এরপর এ আইসা অন হইলো, তখন এ ডিসচার্জ হবে, সো এই দিক দিয়ে ডিসচার্জ হবে, আর যেহেতু আগে অলরেডি ডিসচার্জ হয়েছে, এটা তো গ্রাউন্ডেড হয়ে গেছে, তাতে এখান দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। তাইলে ওর ডিলে কত হবে? ডিলে হবে 0.7 RN/CL। কিন্তু যদি উল্টা হইতো, যদি এরকম হইতো যে আমি বি কে এখানে রাখছি, এ কে এখানে রাখছি, তাহলে কি হইতো, বি তো আগেই ডিসচার্জ হয়ে যাইতো, হয়েছিল, এখানে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে, এটা অন হয়ে গেছে, কিন্তু ডিসচার্জ হওয়ার রাস্তা তো পাচ্ছে না, তাই না? কারণ পুরোপুরি গ্রাউন্ডে তো সে যেতে পারতেছে না। আচ্ছা, তো এটা চার্জ হয়ে রইলো, এরপর লাস্টে আইসা এ আসলো, এ আইসা অন হইলো, তখন পার্টটা ক্রিয়েট হইলো, তাহলে তখন ডিলে কত হবে? এটা দ্বিগুণ হবে। তাহলে দেখা গেল যে যদি আমি স্লো সিগন্যালটাকে আউটপুটের কাছে রাখি, তাহলে ফাস্টার রেসপন্স পাওয়া যাবে। স্লো সিগন্যালটাকে যদি দূরে রাখি, তাহলে স্লোয়ার রেসপন্স পাওয়া যাবে। সো এইরকম ভাবে দেখানো হয়েছে যে দুইটাই যদি তোমার একসাথে হয়, তাহলে আমি মিনিমামটা পাচ্ছি। কিন্তু যখন আমি মানে স্লো সিগন্যালটাকে আউটপুটের কাছে রাখবো, তখন আমি 50 পাচ্ছি, কিন্তু যখন আমি স্লো সিগন্যালটাকে আউটপুট থেকে দূরে রাখবো, তখন আমার ডিলেটা আরো বেশি হয়ে যাচ্ছে, 62। ওকে, সো দেখা যাচ্ছে যে তোমার ডিলেটা আসলে ডিপেন্ড করছে ইনপুট প্যাটার্নের উপর। ইনপুট প্যাটার্ন আমি দুই রকম প্যাটার্ন বলছি, একটা হচ্ছে যে ধরো দুইটা সবগুলো চ্যানেল একসাথে অন হইলো কিনা সেটা, আরেকটা হচ্ছে যে স্লো এবং ফাস্টার সিগন্যাল কে কোথায় কানেক্টেড। সো ভিএলএসআই ডিজাইনের সময় যেটা স্লো সিগন্যাল, সেটাকে আউটপুটের কাছে রাখতে হবে, এইটা হলো আমাদের আরেকটা কথা। স্লো সিগন্যাল শুড কানেক্ট টু ক্লোজার টু দা আউটপুট। এটা বুঝা গেছে? বুঝা গেছে, যায়নি মনে না? 65 বুঝা গেছে? জি স্যার। বুঝছো তুমি? জি জি স্যার। কেন একটু বলো তো, বুঝাও তো আমাদের। এত বুঝাতে পারতেছি না আজ তো। স্যার ট্রানজিশনের জিনিসটা বুঝতে পারতে আর একটু রিভিশন দেওয়া হচ্ছে। শুনো, যেটা ফার্স্ট ওটাকে যদি আমি, এটা মনে করো ফার্স্ট, তাহলে এটাকে যদি আমি দূরে রাখি, তাহলে ইন্টারমিডিয়েট যে সিন্ট ও আগে ডিসচার্জ হয়ে বসে থাকবে, তখন শুধু লোড ক্যাপাসিটেন্সটাকে ডিসচার্জ করলেই হয়। কিন্তু যদি আমি স্লোটাকে এখানে রাখি, তাইলে এটা ফার্স্ট হওয়ার স্লোটাকে যদি আমি এখানে রাখি, হ্যাঁ না, ফার্স্টটাকে যদি আমি এখানে রাখি, তাইলে এই ফার্স্ট সিগন্যালটা কিন্তু ইন্টারমিডিয়েট সিগন্যাল আর এটা স্লো, এটা যদি অফ, এই পার্টটা তো অফ হয়ে আছে, তাহলে এটা কিন্তু ডিসচার্জ হইতে পারতেছে না, যদিও অন হয়ে গেছে। এই ফার্স্ট হওয়ার কারণে আগে অন হয়েছে, কিন্তু ডিসচার্জ হওয়ার রাস্তা পাচ্ছে না। বুঝা গেছে? যেটা ফার্স্ট ওইটাকে যদি আমি উপরে রাখি ফার্স্ট, আচ্ছা এটা যদি স্লো, আচ্ছা এ এখনো অফ হয়ে আছে, তাহলে রাস্তাটা খোলা, অফ হয়ে আছে, এ ফার্স্ট ক্লোজ করে দিছে, কিন্তু ডিসচার্জ হওয়ার রাস্তা নেই, কারণ এই পার্টটা তো ওপেন। কিন্তু যদি আমি উল্টোটা করি, এখানে স্লোটাকে দেই, এখানে স্লো, আর এখানে ফার্স্ট দেই, তাহলে এই সিন অলরেডি ডিসচার্জ হয়ে এখানে একটা গ্রাউন্ড চলে আসছে।
এরপর এই যখন অন হবে বাস ডিসচার্জ হয়ে যাবে, তাইলে ফাস্টার ডিসচার্জ হবে। বুঝা গেছে এখন? জি স্যার। আচ্ছা, সো এইগুলো আমাদের আরেকটা প্যাটার্নের ব্যাপার। এখন আমি ফাইনালি এখানে আসছি, আরেকটা হলো কি ট্রানজিশনের সাইজ। আমি যদি রাইজ টাইম আর ফল টাইম যদি সেম না হয় তাহলে তো আমার আবার লাভ নাই, কারণ আমার আরেকটা কোশ্চেন আমরা বলছিলাম যে রাইজ টাইম এন্ড ফল টাইম শুড বি ইকুয়াল, বলছিলাম এক জায়গায়, নাইলে কিন্তু লাভ নাই, তাই না? এই যে এখানে বলছিলাম কিপ সিগন্যাল রাইজ এন্ড ফল টাইম স্মলার দেন অর ইকুয়াল টু দ্য গেট প্রপাগেশন ডিলে এন্ড অফ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ভ্যালু, বুঝছিলাম না? সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হতে হবে। এখন আমি সেটা দেখছি, এখানে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করতে চাই তাহলে কি করতে হবে? এই সার্কিটে ইকুয়াল করতে চাই, হ্যাঁ, তো দুইটাই যদি মিনিমাম দিয়ে বানাই তাইলে কি হইতো? সব যদি মিনিমাম দিয়ে বানাইতাম, সেম সাইজ, সব যদি সেম সাইজ করি তাহলে মনে করো তাহলে তো হবে না। আমরা এটাকে অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করব? মনে করো মিউ এন ইকুয়াল টু 2 মিউ পি। তাহলে আমরা জানি কি করতে হয়, এনমস এর সাইজ পি মস এর ডবল যদি হয় তাহলে এফেক্টিভলি এই জিনিসটা ওভারকাম করা যায়, তাই না? ক্লাস বুঝা গেছে? এটা কি এগ্রি করো? কারণ কারেন্ট তখন ক্যাপাসিটি সমান হবে, মিউ এন টোয়াইস মিউ পি, মানে কি এনমস যত কারেন্ট নেবে পি মস তার অর্ধেক দিবে, কারণ এনমস এর মোবিলিটি ডবল। এখন আমি তাহলে পি মস এর কারেন্ট ডবল করার জন্য কি করবো? উইথ ডবল করে দিব, এনমস এর ডবল করে দিব। তাইলে যদি মিউ এন ইকুয়াল টু 2 মিউ পি হয় তাহলে কি হবে? ডব্লিউপি হ্যাজ টু বি টোয়াইস ডব্লিউ এন। আর যদি মিউ এন ইকুয়াল টু 3 মিউ পি হয় তাহলে কি হবে? ডব্লিউপি কত হইতে হবে? 3 mu n wn 3 টাইমস ডব্লিউ এন। আচ্ছা, এখন এই লাল জিনিসটা 2 দিয়ে চিন্তা করছে, আর গ্রিন এটা 3 দিয়ে চিন্তা করছে। ওকে, সো এখন আমরা আসি, হ্যাঁ, মনে করো লালটা আগে চিন্তা করি। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা এনমস এটাকে 1 বানাবো, 1 মানে মিনিমাম সাইজ, এটাকে 2, এটাকে 2, এটাকে 2। রোল 72 আসো কিনা? অ্যাবসেন্ট ইয়েস স্যার আসি। থাকলে মাইকের সামনে এসে বলো এটাকে 2, এটাকে 2 কেন করা হয়েছে? তো বুঝি নাই আসলে। এখানে মিউ এন কিলো 2 মিউ পি ধরা হয়েছে, ওকে, তারপরে এটাকে 2, 2 করছে। কেন এটাকে 2, 2 করছে? এটাকে 1 করছে। 1 মানে হচ্ছে সাইজ, সাইজ 1 আর সাইজ 2, 2 মানে ডবল আর কি, ডব্লিউ ডবল, এটা হচ্ছে এটা ডব্লিউ ডবল। কেন করা হলো বলো? স্যার এখানে তো অনেকগুলা ট্রানজিস্টর আছে, যাতে আমাদের কারেন্টটা বেশি হয়, যাতে রেজিস্ট্যান্সটা কমে যায় এই পার্টের চেয়ে, ওয়ান সাইজের চেয়ে, এই জন্য। রোল 76, তারপরে 77 অ্যাবসেন্ট, 77 স্যার অ্যাবসেন্ট, 76 আছে। ঠিক আছে বলো তাহলে। স্যার এটা কি স্যার ক্যাপাসিটেন্স ইনক্রিজ করার আচ্ছা জন্য? হবে না, তোমার দ্বারা কিছু হবে না। শুনো, ডব্লিউ করলে রেজিস্ট্যান্স কত হয়? অর্ধেক হয়ে যায় না? এটা 1, এটা 2, তাহলে রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যাবে না? এটা রেজিস্ট্যান্স যদি আর এন হয় এটা কত হবে? আর এন বাই 2। এটা কত হবে? আর এন বাই 2। তাহলে এই পাথের এটা অন হইতে হলে তো এই পাথ দিয়ে আসতে হবে, তাহলে কত হবে দুটো মিলে? আর এন হবে না যোগ করলে? তাহলে এই পাথ আর এই পাথ সমান হইলো না? তাহলে এই দুটো পাথ সেম হইলো। পাথ সমান করে যাদের প্রতিটা পাথের রেজিস্ট্যান্স সমান হয়েছে সেই জন্য এইটা করছে, কারণ এটা তো সরাসরি ডিসচার্জ হয়, এটা তো দুটো দিয়ে হয়। সো সো এই পাথ দিয়ে যখন অন হবে তখন এই পাথের স্ট্রেংথ যেন এই পাথের সমান হয়। বুঝা গেছে? রোড 78, 88 বুঝা গেছে? ইয়েস স্যার। বুঝছো নাকি? ইয়েস স্যার 88। আচ্ছা, বুঝছো তো না? জি স্যার। এবার তাহলে বলো এখানে 2, এখানে 2, এখানে 4, 4 কেন করলো? স্যার 4 করছে এই কারণে স্যার রেজিস্ট্যান্স ওখানে হাফ হয়ে যাবে। 2 এর তো আচ্ছা, মানে 8 ধরলে এখন আর 4 নিলে দুইটা মিলে আর বাই দুইটা 2 মিলে হবে। 2 হবে আর কি, বুঝতে পারছো? ইয়েস দুইটা স্যার। মিলে 2 হবে, ইয়েস স্যার। ওকে। আচ্ছা, তো এই দুইটা মিলে 2 আর 2 প্যারালাল মিলে কত হবে? 2 আর 2 প্যারালাল মিলে 1 হয়ে যাবে। 1 হবে, হ্যাঁ। এনিওয়ে প্যারালাল মিলে 1 হবে। যে কোনো একটা পাথ দিয়ে যদি আমরা চিন্তা করি, আচ্ছা আমার পাথ দিয়ে চিন্তা করতে হবে এখানে, আইদার এই পাথ দিয়ে চার্জ করবে অথবা এই পাথ দিয়ে চার্জ করবে। এখন এই পাথ দিয়ে চার্জ করে তাহলে এটা হয়ে তারপর এখানে চার্জ করবে, তাইলে ক্যাপাসিটেন্স কত হবে মোট? এই যখন এই পাথ দিয়ে চার্জ করতেছে তখন স্ট্রেংথ কত হবে? 2 আর 2 স্ট্রেংথ কত হবে? 4 হয়ে যাবে স্যার। হ্যাঁ 4 হবে স্যার। হ্যাঁ, সিরিজ হলে 4 হয় না?
জি স্যার। তাই সিরিজের অর্ধেক হয়ে যায় না? এটা হচ্ছে আর RN হবে স্যার। আর এটার রেজিস্ট্যান্স কত? RP/2। এটার কত? RP/2। সিরিজ হলে কি হবে? ডবল হয়ে যাবে না, যোগ হবে না? সো RP/2 প্লাস RP/2 মিলে কত হবে? RP হবে, মানে একটার সমান হবে আর কি। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে নাকি? এগুলো বুঝবা, জি ক্লাস স্যার। শেষ হয়ে গেলে আজকে এগুলো বুঝবা, বুঝে টুঝে তারপর ই করবা, দেন আমি আমাদের ক্লাস শেষ করে দিব। এই এটা হলো একটা কথা যে আমাদের সাইজ গুলো এরকম ভাবে চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে আহ, আহ, মনে রাখতে হবে যে এইসব ইন্টারমিডিয়েট ক্যাপাসিটেন্স সার্কিটকে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে? এলমোর ডিলে মডেল। এলমোর ডিলে মডেল কেমনে? ওই যে আমি যেটা দেখাইছি, প্রত্যেকটা পাত দিয়ে কিভাবে ডিসচার্জ হয় সেগুলো যোগ করতে হয়। যোগ করলে এরকম হয়, এই পাথে একরকম, এই পাথে একটা, এই পাথে একটা, এইভাবে কিভাবে ডিস্ট্রিবিউট হয় এইভাবে দেখা যাচ্ছে। সো আলটিমেটলি টোটাল ডিলেটা এরকম আছে। টোটাল ডিলে যদি আমি ইন্টারমিডিয়েট ক্যাপাসিটেন্স গুলো কনসিডার করি তাহলে এরকম হয়। হ্যাঁ, প্রোপাগেশন ডিলে ডিটোরিয়েট র্যাপিডলি অ্যাজ এ ফাংশন অফ ফ্যানিন। এই যে ফ্যানিন বেশি হলে প্রোপাগেশন ডিলে কোয়াড্রেটিক্যালি বাড়তে থাকে। এই যে C1 এর সাথে 2C2 3C3 4Cl এবার বাড়ে ইন দ্য ওয়ার্স্ট কেস, কোয়াড্রেটিক্যালি ইন দ্য ওয়ার্স্ট কেস। সো বেশি ফ্যানিন করা যাবে না, ফ্যান আউট ও বেশি করা যাবে না, ফ্যানিনও বেশি করা যাবে না। সো এই হলো আমাদের অবস্থা, ফ্যান ইন ফ্যান আউট সবগুলো কমায় করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে যখন আমরা ই করব, এই ধরো এটা সিরিজে আছে তাই না, তখন কি হয়? এই ক্যাপাসিটেন্সটা এই দিক দিয়ে ডিসচার্জ হয়, কিন্তু অন্য ক্যাপাসিটেন্সটা, মনে করো এই ক্যাপাসিটেন্সটা কি করে? এই দিক দিয়ে ডিসচার্জ করে। আর এই ক্যাপাসিটেন্সটা কি করে? এই ক্যাপাসিটেন্সটা এই দিকে ডিসচার্জ করে। সো এর জন্য যে C1 তার তো বেশি মাত্র একটা ট্রানজিস্টর দিয়ে ডিসচার্জ করলে, C2 আবার 2টা ট্রানজিস্টর দিয়ে করতে হয়, C3 3টে দিয়ে করতে হয়, Cl n সংখ্যক ট্রানজিস্টর দিয়ে করতে হয়। তো এটা যদি আমরা ওভারকাম সবগুলাকে, এখন এর তো সবচেয়ে বেশি কষ্ট হবে। সেই জন্য আমরা যেটা করব যে C1 যে M1 এর সাইজ সবচেয়ে বেশি নিব, তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে। হ্যাঁ, কারণ একে তো সবগুলো দিয়ে যাইতে হয়, তো এই রেজিস্ট্যান্স গুলো কমাই দিব। M1 should be greater than M2, M2 should be greater than M3, Mn should be greater than। তাইলে করলে the fade closest to the output should be the smallest। বুঝতে পারছো? যে ফেডটা আউটপুটের সাথে আছে সেটা সবচেয়ে স্মল হবে, বাকি যেটা দূরে আছে সেটা হচ্ছে বড় হবে। এইটা করলে এরও তোমার ডিলে টাইমটা 20% কমে যাবে আর কি। ওকে, এই আরেকটা জিনিস আমরা শিখলাম, একটা জিনিস শিখলাম। সো ফ্যান ইন ফ্যান আউট কমানো, তারপর ই করা, সেই পর্যন্ত আমাদের ছিল আজকের ক্লাস। ওকে, স্যার এই স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো স্যার।